আসসালামু আলাইকুম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই দেশীয় পণ্য উৎপাদন ও ব্যবহারকে উৎসাহিত করার জন্য কাজ শুরু করেছিলেন। ভারতকে আত্মনির্ভরশীল একটি রাষ্ট্রে পরিণত করার জন্য তার গৃহীত নানা পদক্ষেপের অংশ হিসেবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত অগাস্ট মাসে 101টি প্রতিরক্ষা উপকরণের একটি তালিকা প্রণয়ন করে দেশের বাইরে থেকে এসব পণ্যের আমদানি নিষিদ্ধ করেন। জানা গেছে দ্বিতীয় আরেকটি তালিকাও ভারত সরকারের পক্ষ থেকে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। প্রতিরক্ষা খাতে ভারত কতটা আত্মনির্ভরশীল হতে পারছে আজ জানাবো সেই বিশ্লেষণ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় প্রতিরক্ষা বাহিনী 2020 সালের ডিসেম্বর থেকে বিদেশে প্রস্তুত এমন আরও 69টি সামরিক উপকরণ ক্রয় করতে পারবে না। এসব উপকরণের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বৃহৎ অস্ত্র প্রযুক্তি, জাহাজ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল, ডিজেল সাবমেরিন, মিসাইল ধ্বংসকারক যন্ত্র, হালকা যুদ্ধ করার মতো বিমান এবং হেলিকপ্টার। তালিকায় থাকা এসব উপকরণের অনেকগুলোই এখন নতুন লাইসেন্সের আওতায় ভারতেই তৈরি হচ্ছে। এ কারণেই ভারত সরকার আশাবাদী যে পরিকল্পনা মোতাবেক যদি এই উপকরণগুলো আমদানি নিষিদ্ধ করা হয় তাহলে ভারতের প্রতিরক্ষা শিল্প আগামী 1 দশকের মধ্যেই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। কোনোভাবে সামরিক অস্ত্র আমদানিকে যদি বন্ধ করে দেয়া যায় তাহলে সামরিক বাহিনীকে বাধ্য হয়েই দেশীয় প্রকল্পগুলোতে সম্পৃক্ত হতে হবে। কিন্তু এ ধরনের কড়া সিদ্ধান্ত নেয়ার দিন কয়েকের মধ্যেই ভারতীয় কর্তৃপক্ষকে সরে আসতে হয়। তাদেরকে বিদেশ থেকে বেশ কিছু সামরিক উপকরণ কেনার বিষয়টিকে অনুমোদনও করতে হয়। মূলত লাদাখ সীমান্তে চীনের সাথে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে পরিত্যক্ত অস্ত্রের মজুদ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে সামরিক অস্ত্রের গুদামের উপর চাপ বেড়েছে, আর সে চাপ মোকাবেলা করার জন্যই তাৎক্ষণিকভাবে বাইরের কিছু দেশ থেকে সামরিক উপকরণ না কিনে ভারতের কোনো উপায় ছিল না। রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা শিল্পকে $54 বিলিয়ন চুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ইতিমধ্যেই এ বিষয়ে বেশ কিছু সংশয় তৈরি হয়েছে। কারণ সামরিক উপকরণ কেনার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তা এরই মধ্যে প্রক্রিয়াধীন অবস্থায় চলে গেছে। এ হিসেবে বলা যায় রাজনাথ সিং যে $54 বিলিয়ন চুক্তির কথা বলেছেন তার মধ্যে $34 বিলিয়ন চুক্তি হয়েছে বিদেশি অস্ত্র সরবরাহকারীদের সাথে, আর মাত্র $20 বিলিয়ন চুক্তি করা হয়েছে ভারতের প্রতিষ্ঠানগুলোর সাথে। ভারতের প্রতিষ্ঠানকে দেয়া অর্থের তুলনায় বিদেশি অস্ত্র কেনার পরিমাণ অনেক বেশি। সরকার নতুন কোনো দেশীয় প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করছে এমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এর বাইরে ভারতের ভবিষ্যৎ প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে আরও কিছু দুর্বলতাও চোখে পড়েছে। ভারতের মতো একটি দেশ পারমাণবিক অস্ত্র ও মিসাইল নির্মাণ করছে, সেই দেশ আবার প্রথাগত অস্ত্র তৈরি করতে পারছে না। ভারতের স্থানীয় প্রতিরক্ষা শিল্পের বিপরীতে বিদেশ থেকে অস্ত্র কেনার যে প্রক্রিয়া রয়েছে তাতে সাম্প্রতিক সময়ে বড় আকারের সংস্কার করা হয়েছে। সর্বশেষ অস্ত্র কেনার জন্য প্রণীত প্রক্রিয়ায় দেশীয় নকশায় উৎপাদিত IDDM উপকরণগুলোকেই ওপরের দিকে রেখে নতুন করে সামরিক অস্ত্রের শ্রেণীবিন্যাস করা হয়েছে। মেক ইন ইন্ডিয়া নীতিমালা অনুযায়ী বিদেশি প্রতিষ্ঠানগুলোকে তাদের উপকরণগুলোকে আন্তর্জাতিক প্রোডাক্ট লাইন থেকেই তৈরি করতে হবে। যেমন বিদেশি অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে যদি ভারতের কাছ থেকে লকহিড মার্টিন F-16 বিমান বিক্রি করতে হয় তাহলে এই নামে করা যাবে না, বরং F-21 হিসেবে বিক্রি করতে হবে। IDDM উপকরণের ক্ষেত্রে 60% ভারতীয় কন্টেন্ট রাখতে হবে। শুধু অস্ত্র উপকরণের ক্ষেত্রেই নয়, স্পেয়ার যন্ত্রপাতি, বিশেষ বিশেষ যন্ত্র এবং পরীক্ষা উপকরণের ক্ষেত্রেও 60% উপাদান ভারতীয় হতে হবে। মেক ইন ইন্ডিয়া ক্যাটাগরিতে বিদেশি প্রতিষ্ঠানগুলোকে মাত্র 40% উপকরণ সরবরাহের সুযোগ দিয়েছে। এ প্রক্রিয়া আরো জটিলতর করা হয়েছে, কারণ এখানে দেশীয় উপকরণ ব্যবহারের জন্য চাপ দেওয়া হলেও কোন দেশীয় পণ্যকে কোন খাতে কতটুকু ব্যবহার করা হবে তা স্পষ্ট করে বলা হয়নি। ভারতের সামরিক বাহিনীকে অনেকটা অন্ধের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোর মৌখিক কথা বা আশ্বাসের উপর নির্ভর করতে হবে। ভারতের সেনাবাহিনীর একটি মানসিকতা এমনভাবে তৈরি হয়েছে যে তারা বিদেশ থেকে আমদানিকৃত যে কোনো উপকরণের উপর
চোখ বন্ধ করে ভরসা করতে পারে, অথচ দেশে কোনো উপকরণ নির্মিত হয়েছে এটা জানলেই তাদের মধ্যে নানা ধরনের সংশয় ও সন্দেহ তৈরি হয়। ভারতের প্রণীত নকশা অনুযায়ী 4.5 প্রজন্মের তেজস হালকা ধরনের যুদ্ধ বিমান তৈরি করেছে। এই বিমান নির্মাণে ভারতীয় বিমান বাহিনী খুব একটা অবদান রাখতে পারেনি। এরপরও বিমানটি যখন তারা হাতে পেল তখন তারা বলল প্রযুক্তিগত দিক থেকে বিমানটি আধুনিক হয়নি, বরং সেকেলে ধরনের রয়ে গেছে। অন্য বিমান কেনার জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়। নিজস্ব সেনা প্রকৌশলীদের নকশায় প্রণীত অর্জুন যুদ্ধ ট্যাঙ্কের ব্যাপারেও খুশি নয় ভারতীয় সেনাবাহিনী। এছাড়া দাম নিয়ে সামঞ্জস্যতা না থাকায় এই ট্যাঙ্কটি খুব বেশি কেনাও সম্ভব হয়নি। ভারতীয় সেনাবাহিনী এখনো মনে করে যে অর্জুন প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্রশস্ত ও ভারী। সেনাবাহিনীর এ ধারণার কারণেই ভারতীয় সেনাবাহিনীতে এখনো রাশিয়ান T-90 ট্যাঙ্কের ব্যবহার বাড়ছেই। ভারতে প্রস্তুতকৃত সমরাস্ত্রের বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর এই বিমাতা সুলভ আচরণের সূচনা হয় 70 দশকের মাঝামাঝি। সে সময় ভারত নিজস্ব নকশায় মারুত HF-24 নামে প্রথম একটি সুপারসনিক জেট ফাইটার নির্মাণ করে। ভারতীয় বিমান বাহিনীর নিজ দেশে তৈরি হওয়া সুপারসনিকের চেয়ে ব্রিটেনে নির্মিত জাগুয়ার লো লেভেল বিমানকে বেশি পছন্দ করে। ফলে স্থানীয়ভাবে নির্মিত সুপারসনিকের সমান দাম দিয়েই জাগুয়ার বিমান ক্রয় করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে প্রাইভেট সেক্টরে কর্মরত ব্যক্তিগত বা বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলো ভারতের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। তাদের নির্মাণ নকশা, কর্মনীতি এবং শ্রম উৎপাদন ও কাজে লাগানোর হারও সন্তোষজনক। কিন্তু অভিযোগ উঠেছে মোদী সরকার প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্রতিষ্ঠানের ব্যয়বহুল ও অপচয়মূলক প্রকল্পগুলোতে সাব কন্ট্রাক্টরের ভূমিকাতেই রেখে দিয়েছে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা থাকার পরও তাদেরকে কাজে লাগানো যাচ্ছে না। ফলে একদিকে প্রতিরক্ষা প্রকল্পের ব্যয় যেমন বেড়ে যাচ্ছে, পণ্য সরবরাহতে বিলম্ব হচ্ছে, আবার একই সঙ্গে সামরিক খাতের ক্রেতারাও অসন্তুষ্ট হয়ে পড়ছে। ভারতের অনেক প্রতিরক্ষা বিশ্লেষকের অভিযোগ, প্রতিরক্ষা শিল্পকে লাভজনক ও রপ্তানিমুখী করার যে সম্ভাবনা ছিল ভারতীয় সরকার এই পর্যন্ত তা শুধু উপেক্ষা করে চলেছে। মুখে যাই বলুক না কেন, বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি বেড়েই চলছে। ভারতীয় অনেক বিশ্লেষক মনে করেন এমনটা না হলে এতদিনে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যৌথভাবে টাটা ও মহেন্দ্র অ্যারোস্পেসের সাথে মিলে তেজাস LC এর জন্য নকশা প্রণয়ন করে যুদ্ধবিমান তৈরির কাজে অনেকটাই এগিয়ে যেতে পারত। শুধু তাই নয়, লারসেন অ্যান্ড টার্বোর মতো প্রকৌশলী খাতের মহিরু প্রতিষ্ঠানের সাথে আরিহান্ট SSBN এর যৌথ সমন্বয়ের মাধ্যমে তারা সাধারণ মানের সাবমেরিনও তৈরি করে ফেলতে পারত। ভারতীয় সরকার আরেকটি উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে, তা হল প্রতিরক্ষা খাতে সরকারি গবেষণা ও উন্নয়ন কার্যক্রম আর প্রতিরক্ষা শিল্প সম্পদকে বিভক্ত করার কথা ভাবছে। ভাগ করার পর এ দুটো খাতকেই তারা শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান টাটা এবং লারসেন অ্যান্ড টার্বোর ব্যবস্থাপনায় দিয়ে দিয়েছে। ভবিষ্যতে এ দুটো খাত থেকেই আলাদা আলাদাভাবে অস্ত্র যোগানের জন্য দরপত্র আহ্বান করা যাবে। এ ধরনের বিচ্ছিন্ন উদ্যোগের কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নও সঠিকভাবে হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষা শিল্প সম্পদকে যদি যথাযথভাবে কাজে লাগানো হয় তাহলে সামরিক খাতে ভারতের স্বাবলম্বী হওয়ার আশা দুরাশাই থেকে যাবে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।